জ্বলছে আগুন, অস্থির ছোটাছুটি, মানুষ হয়ে মানুষের শরীরে বসিয়ে দিচ্ছে ধারালো ছুরির হিংস্র আঘাত। শিরোচ্ছেদ করছে কেউ কেউ, কেউ বা নিখুঁত চিরতরে। কার ইশারায় চলছে এসব? কেই বা দায়ী? আড়ালেই থেকে যাচ্ছে তারা। খবরের হেডলাইনে জায়গা করে নিয়েছে মারামারি, খুনাখুনি, গোলাগুলি, ধর্ষণ আর গুম। তারপরে জোরালো কণ্ঠে বলছে সবাই আমরা সভ্য, অতি সভ্য সমাজের মানুষ, যে সমাজে রয়েছে প্রতিটি নাগরিকের অধিকার, মানবাধিকার। তুড়ি দিয়ে উড়িয়ে দেয় সকল সভ্যতা, তুড়ি দিয়ে বিলীন করে দেয় আমাদের অধিকার। সে এক শক্তিশালী হাতের ভয়ালো তুড়ি। হ্যাঁ, শক্তিশালী হাত না দুর্বল হাত সেটা এখনো বুঝতে পারছ না। আগুন জ্বালায় সেখানে নীতিবাক্য ধারা হইতেছে না। এই এটার গাড়িতে তো থানায় নিয়ে যাই, থানায় নিয়ে বার করতেছি ওর নীতিবাক্য। এই আগুন জ্বলতেছে না, জ্বালাতেছি তোর আগুন। এই ওটা গাড়ি দুটা। এই কে করে দোষ আর দায় কার ঘাড়ে, জবাব জানে না কেউ। কোনো নিরীহ পথিক বিনা দোষে পচে পচে মরছে জেলের অন্ধকারে। মিথ্যার বর্ষণে সত্য পড়ছে চাপা, ঘুরিয়ে পেঁচিয়ে শুধু নিজের প্রয়োজনই বলছে সবাই। প্রয়োজনের প্রয়োজনে বিবেকবানরা নির্বোধ, বিবেকহীন নির্বাক। বলছি আসলে হয়েছে কি যে কবি গোলাম রাকিব আহমেদ উনি কবি গোলাম রাকিব আহমেদ হট ওয়াটার ট্রিটমেন্টের ব্যবস্থা হ্যালো স্যার, আমার কথাটা তো শুনবেন। শোন, স্যার কিন্তু অনেক সাংঘাতিক মানুষ। যদি রেগে যায় মাথায় রক্ত চেপে যায়, আর যদি বেশি খেপে যায় না তাহলে সোজা কাউন্টার দিয়ে দিবে। ভাই আমি কি একটু ফোন করতে পারি? তোর বসকে ফোন দিবি? না না না, আমার বন্ধু মিশু। জি, আমি মিশু, সাইফের বন্ধু, বলতে পারেন একমাত্র বন্ধু। ও পুলিশের কাছে আমার নাম বলেছে? স্যার, সাইফের সাথে আমার কোনো কথা হয়নি। থানা থেকে আমার সেলফোনে একটা ফোন আসে। আমি বুঝতে পারছি না, মানে আমার নাম কেন বলতে গেল? আজকালকার ছেলেমেয়েরা। স্যার স্যার এখানে নিশ্চয়ই কোনো একটা ভুল হচ্ছে স্যার। সাইফ বলতে চেয়েছে একটা, পুলিশ বুঝেছে অন্য আরেকটা। স্যার প্লিজ স্যার, আপনি যদি একটু থানায় যেতেন স্যার, প্লিজ। আমার এলাকা বিশ্রী স্যার, কবি গোলাম রাকিব আহমেদ সাহেব আসছেন। কবি গোলাম রাকিব আহমেদ? এই তুমি সত্যি সত্যি বলছো তো? জি স্যার, আপনি রুমে বসে আছেন। এই আমি একটু আসছি। ইয়েস স্যার। সালাম স্যার। স্যার আপনার মতো মানুষ স্যার থানায়, স্যার কি যে বলবো। স্যার সবার আগে একটা কথা বলিনি স্যার, মানে আমি আর আমার ওয়াইফ আপনার অনেক বড় ভক্ত স্যার, কি যে বলবো। স্যার আপনি এখানে কতক্ষণ আছেন স্যার? হাফ এন আওয়ার? আমার ওয়াইফকে একটু আসতে বলি, মানে ও আপনাকে দেখলে স্যার বলি স্যার একটু। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ রোমানা, আরে শোনো, তুমি যেই অবস্থায় আসো তাড়াতাড়ি আমার অফিসে চলে আসো। হ্যাঁ, আরে না না কোনো সমস্যা না, তুমি আসো তো। শোনো, তোমার জন্য তোমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ ওয়েট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত কথা বলো না তো, আসো তাড়াতাড়ি আসো। ও হচ্ছে মিশু, সাইফের বন্ধু। আপনারা কিন্তু কি একজন ফোন করে আসলে? স্যার ওগুলো পরে দেখা যাবে স্যার। স্যার আপনি যে আমার অফিসে আসছেন এটা আমার স্যার বিশ্বাসই হচ্ছে না স্যার। আপনার হয়তো অনেক বড় ফ্যান থাকতে পারে, কিন্তু আমি আর আমার মিসেস আপনার প্রতিটি কবিতার প্রতিটি লাইন, শুধু লাইন বলছি কেন, প্রতিটি শব্দ মুখস্থ স্যার।
আমার যখন মন খারাপ হয়ে যায় স্যার, তখন আপনার ওই কবিতাটা, কমিয়ে দাও প্রত্যাশা, দুঃখ কমে যাবে, পাওয়া নয় দেয়ার ব্রতে মেতে থাকো সারাক্ষণ, তাহলেই মিলবে তৃপ্তি। দেয়ার মালিক তো একজনই, চাইতে হলে তার কাছে চাও, মানুষ কি দেবে তোমায়, কি আছে তার দেয়ার। হ্যাঁ, খুবই খুবই প্রিয় কবিতা আমার স্যার। এই যাও, স্যারের জন্য চা নাস্তা নিয়ে আসো, যাও। মানে আমার সঙ্গে ওনারাও আছে। দিবি দিবি, এই যাও দিবি। স্যার আমার যে কি ভালো লাগছে, বিশ্বাস করবেন না, আমার মিসেস আসলে দেখবেন সেই যে। কি ভাই, কাউকে কি একটু বলবেন চা দিতে? আমি চায়ে চিনি 2 চামচ খাই। কি কি দেব? চা। চা? জি। তোমার কি মেয়ে মাথায় সিট আছে নাকি? মানে কি আশ্চর্য! আরে আসামিরা কি মানুষ না? তাদের কি চা খেতে ইচ্ছে হতে পারে না? Anyway, leave it. At least can I have a cigarette? তুমি তো কঠিন একটা জিনিস মিয়া। এই ওকে আমার মনে আসো। Thank you, sir. Thank you. শেষ, তুমি শেষ। মানে স্যার যাকে একবারই লকআপ থেকে বের করছে, সে হয় একেবারে উপরে, আর না হয় বাকি জীবনও সোজা হয়ে দাঁড়াতে পারে না। চিপ চাটা ভালো। আরে তুমি? স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আজকাল তো বিপদে পড়লে চেনা মানুষের অচেনা মানুষের ভাব করে চলে যায়। আপনি ওকে চেনেন স্যার? মানে সত্যি সত্যি চেনেন? হ্যাঁ, ওর সাথে আমার কথা হয়েছিল। কি করে কবিতা লিখতে হয় ও জানতে চেয়েছিল। এক্স্যাক্টলি স্যার, আমি এই কথাটা ওনাকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আপনার নামটা বলার পরে ওনারা আমাকে একটা কথা বলতে দেয়নি। কিন্তু স্যার মানে ওকে দিয়ে বিশৃঙ্খলা। আরে ভাই, ব্যাপারটা এরকম না। তাহলে ব্যাপারটা কীরকম? শুনুন, আমার বাবা ছিলেন একজন রিনাউন্ড বিজনেসম্যান। উনি ভেরি রিসেন্ট মারা যান। তারপর থেকে আমার বড় ভাই ব্যবসা দেখাশোনা করছেন। উনি আমাকে প্রেশার ক্রিয়েট করছিলেন যাতে আমি অফিস জয়েন করি। আচ্ছা, বিজনেস করতে ভালো লাগে না, ফাইন, তবে কি করতে ভালো লাগে সেটা তো স্পষ্ট করে বলবে। এখন পর্যন্ত ভালো লাগার মতো কোনো প্রফেশন খুঁজে পাইনি, ডিসাইড করিনি আসলে। দাদি, তুমি কিছু বলছো না কেন? বলছি পেয়ে যাবে। সবে তো মাত্র ভাবা শুরু করেছে, একটা না একটা কিছু পেয়েই যাবে। দাদি, এমন করে ভালোবেসো না যে ভালোবাসার মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। শোনো, আজই তোমার শেষ দিন। কাল থেকে হয় তুমি আমার সাথে অফিসে যাবে, আর না হয় তোমার পছন্দের কাজটা কি সেটা আমাকে পরিষ্কার করে বলবে এবং সে কাজে লেগে যাবে। আসি। সি মানে ভাইয়া সব সময় আমার সাথে এরকম। দাদু ভাই রে, ভাই তো ঠিকই বলেছে, তোমার হাতে এখন নষ্ট করার মতো সময় নেই। আজ বাদে কাল তোকে বিয়ে করতে হবে। এখন কোনো একটা প্রফেশনের জন্য সেটেল না করো আর কি করে হবে বলতো? কি দাদু ভাই আমার, চিন্তা ভাবনা করে এটা কিছু ঠিক করবে। তুমিও দাদি, তুমিও। আমাদেরকে ভাই একটা অটোগ্রাফ প্লিজ, একটা অটোগ্রাফ দেন, একটা অটোগ্রাফ প্লিজ। এক্সকিউজ মি, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মানে আপনি কে? মানে আপনি কি করেন? আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ইয়েস অফ কোর্স। আপনি কি দেশে থাকেন নাকি দেশের বাইরে? না, দেশে। কেন? বাংলাদেশে থাকেন অথচ কবি গোলাম রাকিব আহমেদকে চেনেন না। বাংলাদেশে কেন, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী এমন মানুষ আছেন যারা স্যারকে চেনেন না। আচ্ছা, উনি কবি, মানে কবিতা লেখেন? জি। ওকে। আচ্ছা, আপনি কি এর পাশাপাশি কি কোনো বিজনেসের সাথে ইনভলভ? মানে কটা ইন্ডাস্ট্রি আছে আপনার? ইউ মাস্ট বি ভেরি রিচ। আই ডোন্ট হ্যাভ এন ইন্ডাস্ট্রি। বেঁচে থাকবার জন্য যতটুকু দরকার সেই পরিমাণ টাকাই আমার আছে। কিন্তু আমার বাবার আছে, মানে আমাদের আছে, আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি, এবং
কমপক্ষে 4-5 লাখ লোক তো আমাদের আন্ডারে কাজ করেই। ভেরি রিসেন্ট আমার বাবা মারা গেছে, এখন আমার বড় ভাই দেখাশোনা করছেন, কিন্তু ওদেরকে তো কেউ চেনে না। মানে এভাবে কেউ ছুটে এসে অটোগ্রাফ নেয় না, বা আমাদের অর্গানাইজেশনে যারা কাজ করে মানে তারাও না। ইনফ্যাক্ট শিল্প দুই ধরনের হয়, ইট, কাঠ, লোহা, রড, সিমেন্ট, প্রচুর টাকা, এটাকে বলে ইন্ডাস্ট্রি। আর একটা হচ্ছে শিল্প, মানে শিল্পী মনন, যারা অন্যের কথা ভাবে, মানুষের হাসি, কান্না, সুখ, দুঃখ এইগুলো নিয়ে ভাবে। শিল্পী, আমি কথা শিল্পী। তবে জীবনের জন্য দুটো শিল্পেরই দরকার আছে, সমান সমান। না আরেকটা কোয়েশ্চেন, মানে এই যে মানে কবি হতে হলে মানে কী ধরনের কোয়ালিফিকেশন দরকার? ধরুন আমি আপনার মতো হতে চাই, অলরাইট, মানে মানুষ আমাকে দেখে এভাবে ছুটে আসবে, অটোগ্রাফ নেওয়ার জন্য অস্থির হয়ে থাকবে, মানে ইনভেস্টমেন্ট কীরকম? এক্সকিউজ মি, ওনারা ক্ষণ জন্মান, যুগে যুগে জন্মান, আপনি ইচ্ছা করলেও ওনার মতো হতে পারবেন না। অবজারভেশন, সব কিছু কাছ থেকে দেখতে হয়। সমাজের যে বিষয়টি তুমি দেখতে চাও তা সমাজের বাইরের একটা বিন্দুতে দাঁড়িয়ে ঘনিষ্ঠভাবে দেখবে। যে বিষয়টা নিয়ে তুমি লিখতে চাও সেই বিষয়টার তৃতীয় মাত্রা যদি বের করতে পারো তাহলে টু ইজি টু রাইট। এনি মোর কোয়েশ্চেন? নো, সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সব কিছু কাছ থেকে দেখতে হবে। have to buy one binocular then. কি রে ভাইয়া, অফিসে না গিয়ে বাড়ি ফিরে এলি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? দাদি, আমি এক্সট্রিমলি সরি। কেন রে? তোমার সাথে সাইফের সাথে এরকম বিহেভ করলাম, আমার খুব খারাপ লাগছিল, তাই অফিসে না গিয়ে গাড়ি ঘুরিয়ে বাসায় চলে এলাম। আমার বাচ্চা রে, তুই তো বড় হোস নেই, সাহেব কি বড় হবে? মন খারাপ করতে হবে না। তবে দাদি, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, ওকে আমি যা বলেছি সে ব্যাপারে আমি স্ট্রিক্ট আছি। কালকেই কিন্তু ওকে ডিসিশন জানাতে হবে। কাল না ভাইয়া, আজ, এবং এক্ষুনি আমি আমার ডিসিশন তোমাকে জানিয়ে দিচ্ছি। তুই কি আমার সাথে কালকে অফিসে যাচ্ছিস? না ভাইয়া, I don't want to be a businessman. তবে তবে কি হবে? কবি। কি কি? Yes, Daddy, I want to be a famous and popular কবি। সরি স্যার, আপনার সামনে। আচ্ছা আমি যেটা বলছিলাম যে কবি হওয়ার সাথে পিকেটিং, গাড়ি ভাঙচুর, এগুলো সম্পর্ক কি? অবশ্যই সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। আমি স্যারের কাছে গিয়েছিলাম কবিতা কী করে লিখতে হয় সেটা জানার জন্য। উনি আমাকে বলেছিলেন যাতে আমি সব কিছু কাছ থেকে অবজার্ভ করি। আমি স্যার এই হরতাল, মিছিল, মিটিং, পিকেটিং এসব নিয়ে কবিতা লিখতে চাই। আপনি খেয়াল করে দেখুন স্যার যে এগুলোর কারণে নিরীহ মানুষ কী পরিমাণ সাফার করে। বাচ্চারা স্কুলে যেতে পারে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, কত রক্ত ঝরে। আমার খুব খারাপ লাগে স্যার। তাই স্যার আমাকে বলেছিলেন যে সাবজেক্টটা খুব কাছ থেকে দেখতে, কিন্তু ওই মুহূর্তে আবার যদি আমি অবজার্ভ করতে যাই সেটা খুবই রিস্কি একটা ব্যাপার। তাই আমি ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে তাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের ফাইন্যান্স ম্যানেজারকে আমি বলে দিয়েছি কম্পালসেট করে দেওয়ার জন্য। কি ব্যাপার এত উৎসব করে? স্যার আপনি? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। স্যার আপনাকে একটু ছুঁয়ে দেখবো? স্যার আমি যখন মিশনে ছিলাম তখন সারাক্ষণ আমার সঙ্গে ছিল আপনার কবিতার বই। ফেরার সময় দু একটা দিন শুধু ভুলে রেখে আসছি, কিন্তু আপনার কবিতার বই আনতে আমি ভুলে নেই স্যার। স্যারকে ওই ঘটনাটা বলো না। কোনটা? ও হয়েছে কি স্যার, মানে আপনাদের বৌমা কনসিভ করলো, আর ওর হয়েছে কি মানে অসুস্থ হলে একবার
বিছানায় কাহিল অবস্থা, বিছানা থেকে উঠতেই পারে না। আমার অবস্থা আপনি জানেন স্যার, পুলিশের চাকরি, আমরা ইচ্ছে করে তার সময় দিতে পারি না। চাইলে আবার মানুষ মানুষকে সময় দিতে পারে না, না? যে কেউ মানুক না কেন, আমি এটা মানি না। আচ্ছা আপনি বলেন স্যার। না মানে ও কোনো রোগীর সেবা করতে পারে না। এই যখন আমি অসুস্থ হয়ে যাই না, কোনো না কোনো বাহানায় সে বাইরে বেরিয়ে পড়ে। তখন ওই 9 মাসের সঙ্গী কে ছিল জানেন স্যার? কে? আপনি। আমি? আমি কি করে? না আপনি না, মানে আপনার বই। ও দ্যাটস গুড, দ্যাটস গুড। এত সময় ধরে স্যারের সাথে কথা বলছি, একটাও ছবি তোলা হলো না। এই বাবুকে নিয়ে যখন স্কুলে যাব তখন স্যারের ছবি ভাবিদেরকে দেখাবো, একটা ছবি তোলো না। স্যার একটা ছবি তুলি। শিওর। হ্যাঁ, আর একটু কাছে আস। আর লজ্জা পাইতেছে কেন? স্যারের ঘাড়ে একটু হাত দিয়ে, আলতো করে হাত দিয়ে তবে। হ্যাঁ, ক্লোজ ক্লোজ হয়েছ। এইটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা এক্সকিউজ মি, আমি কি যেতে পারি এখন? রাখেন পরে আপনারটা। খুবই সুন্দর আসছে। আচ্ছা এই শোনো, এবার আমি ছবি তুলি। হ্যাঁ ঠিক আছে, তুমি তুলে এবার। ও না ঠিক, আমরা দুজন মিলে স্যারের সাথে ছবি তুলবো। এই আমরা ছবি তুলবো সুন্দর। এদিকে এদিকে, ঠিক আছে, আমি না, আমি নিজেই ঘুরছি, আপনাদের ঘুরাতে হবে না। এটা লকটা খুলতে হবে। লক খুলতে পারবেন? দূর নেই, আপনি মোবাইল ইউজ করতে পারবেন না। এই 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 নতুন মনে হয়, দেখ না দেরি হয়ে যায়। হয়েছে, হ্যাঁ হয়েছে। Anyway, sir, thank you so much. Thanks for coming. আসলে আপনি না এলে ওরা আমাকে সন্ত্রাসী মনে করে, অ্যাকচুয়ালি হেট টেরোরিজম, অথচ সেই অপবাদে ওরা। এনিওয়েজ থ্যাঙ্কস এগেইন স্যার, থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম। শোন, আমি যাচ্ছি, আর কখনো তুই আমাকে ফোন করবি না। স্টুপিড কথাকার, যত সব অকাজ করে। আরে বিশো বিশো, সাইফ, তোমাকে একটা কথা বলি। মেবি আমারই ভুল, তোমাকে আমি বোঝাতে ভুল করেছি। কাছ থেকে দেখা মানে, সাইফ, খালি চোখে অনেক কিছু দেখা যায় না। অন্তর্চোখ বলে একটা কথা আছে, সেই অর্থে ওই চোখ দিয়েও কিছু দেখা যায় না, আবার তার চেয়েও বেশি দেখা যায়, অনুভব করা যায়, ফিল করা যায়। আমি বুঝতে পারছি যে তুমি কিছু বোঝোনি, তোমাকে আমি খোলাসা করে বলি, নাহলে আবারও তুমি গুবলেট পাকিয়ে ফেলবে, ভুল করবে। মনে করো যে একটা ছেলে এবং একটা মেয়ের রিলেশনে ব্রেকআপ হয়েছে, তোমাকে যদি বলি যে তোমার ফিলিং কি, তুমি বলবে নাথিং, আর কেউ কেউ হয়তো বলবে যে ইটস ফানি। কিন্তু যারা এর মধ্যে পড়েছে তারা বোঝে যে এটা কত কষ্টের। একজন কবি হতে গেলে, কবি কেন বলছি আমি, একজন পারফেক্ট মানুষ হতে গেলে তোমার অনুভূতিগুলো সূক্ষ্ম হতে হবে। এই যে ফুল, পাখি, স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে হবে, না পাওয়ার কষ্টকে উপলব্ধি করতে হবে। ধরো তুমি একটা মেয়েকে ভালোবাসো, সেই মেয়েটা তোমাকে ভালোবাসে না, তুমি এটা কি ফিল করবে? মানে বিদ্রোহ করবে। বিদ্রোহী নিয়ে কোনো কিছু লিখতে যেও না, পরে আবার বিদ্রোহ করে কোনো পুলিশের কাছে ধরা খাবে। তার চেয়ে বরং প্রেম বিরহ নিয়ে লিখো, এটা আমাদের সহজাত। এই তো পেলাম। এই সুইটার, উইল ইউ ম্যারি মি? এটা কি আপনার রেগুলার জব ভাইয়া? আই গেস না, এই আপনার জন্যই সুন্দর perfect ফার্স্ট টাইম হয়। পেয়েছি আমি। এই জন্যই তো পারফেক্ট হয় না, শুধু একটা ফুল দিয়ে কি হয়? এত সোজা। লাভ সাইন ইজ রেড রোজ। একদিন তোমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবো। অন্যরকম এক সমুদ্র, যেখানে নীল জল নেই, আকাশের ছায়া নেই, নেই শৈবাল কিংবা জলজ কোনো প্রাণী। আজ শুধু ভালোবাসার হিমেল হাওয়া, সে হাওয়ার অণু পরমাণুতে ভেসে বেড়াচ্ছে অস্থির আকুলতা।
সে সমুদ্রের নাম কি জানো? হৃদয়। আমার হৃদয়। আর সে হৃদয়ের পুরোটাই জুড়ে আছো তুমি, শুধু তুমি। বাহ, ও তোমাকে এঙ্গেজমেন্ট রিং পরাবে আর তুমিও চুপচাপ হাত বাড়িয়ে রিং পড়ছো। গুড, ভেরি গুড। তাহলে আমাদের এতদিনের ভালোবাসা, লং ড্রাইভ, ফুচকা খাওয়া, যাচ্ছে তাই নিয়ে ঝগড়াঝাটি, আপনি কে? ওয়াও, গুড। তুমি এখন আমাকে চিনতে পারছো না, একটু পরে বলবে আমাদের কোথাও দেখা হয়নি, কথা হয়নি, তাই না? Touch me. Touch me. আমার নিঃশ্বাসের ঘ্রাণ, হার্টবিট, শরীরের স্পর্শ, যেসবের জন্য তুমি পাগল ছিলে। Touch me. Touch me. Yes. এটাই তো চেয়েছিলাম। ও আমাকে থাপ্পড় মেরেছে, এখন আমার মন খারাপ হবে, তারপর কবিতা আর কবিতা। আচ্ছা, ওর বাবা মা ভাই ওরা মারছে না কেন? মনে হচ্ছে না আর কেউ কোনো অ্যাকশনে যাবে। ওকে, দাঁড়াও। এত সময় ধরে যে কথাগুলো তুমি বললে, কথাগুলি কি সব সত্যি? জি দেখুন, আসলে মিথ্যা বলার অভ্যেস আমার নেই। ও নিশ্চয়ই আপনার বোন। আমার কথা বিশ্বাস না হলে আপনার বোনকে জিজ্ঞেস করে দেখুন। বাবা, বাবা ও মিথ্যে বলছে বাবা। বাবা, ও সরি সরি, ইউ টু ইয়াং। আমি ভেবেছিলাম যে আপনি ওর ভাই। এনিওয়েজ, বাবা আপনি ওকে জিজ্ঞেস করুন প্লিজ। বাবা ও মিথ্যে বলছে, আমি ওকে চিনি না, আমি এর আগে কোনোদিন ওকে দেখিও নি বাবা। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি মিথ্যা কথা বলো না? জি, আই মিন তোমার সাথে ওর একটা সম্পর্ক আছে। শুধু সম্পর্ক না, আফটার অল উই আর কমিটেড। খুব রিসেন্টলি আমরা বিয়ে করছি। বাবা ও মিথ্যে বলছে বাবা। তুমি ওকে চেনো না, অথচ বানিয়ে বানিয়ে তোমার আর ওর প্রেম কাহিনী অবলীলায় বলে গেল। ওকে ফাইন, আমি ধরে নিলাম ও মিথ্যে কথা বলছে। আচ্ছা তুমি আমাকে বলো তো, ঢাকা শহরে এত মেয়ে থাকতে ও তোমাকে নিয়ে কেন মিথ্যে কথা বলবে? এক্স্যাক্টলি। আর আজকের এই এঙ্গেজমেন্টের দিনেই বা কেন? আমি আরও জানতে চাই, আজকে তো তোমার এঙ্গেজমেন্ট, সেটা ও কি করে জানলো? জবাব নেই, থাকবার কথাও না। তার মানে আমি ধরে নিচ্ছি ও যা বলেছে সব সত্যি। আমি কোনো দিন তোমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করিনি, কারণ আমি জানতাম তোমার একটা লিমিট আছে, আর সেটা তুমি কখনোই ক্রস করবে না।
কিন্তু আই ওয়াজ টোটালি রং। আউট। আউট। তুমি আমার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাবে। এদিকে না, ওদিকে। কাপড় নিতে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? জি, যাকে নিতে এসেছিলে তাকে সাথে করে নিয়ে যাও। আসলে মানে চলো জি চলো। মানে তুমি তুমি এসব কিছুর জন্য দায়ী। আমি? হ্যাঁ অবশ্যই, সব সময় তুমি ওকে সাপোর্ট দিয়ে যাচ্ছ। বিজনেসম্যান হব না, হব কবি। তুমি বুঝতে পেরেছো কেন কেন ও কবি হতে চেয়েছিল? আপনি ভাইয়া, হ্যাঁ। আপনি দাদি, আমি শ্যামা। ও আচ্ছা আচ্ছা। ইমরান নামে একটা ছেলের সাথে আমার আজকে এঙ্গেজমেন্ট ছিল, সেখান থেকে ও আমাকে তুলে এনেছে। জাস্ট বিকজ হি লাভস মি। দাদি মিথ্যে বলছে সত্যি, ট্রাস্ট মি। ও, ওর সাথে তোমার কোনো রিলেশন নাই? না, কোনো ইনভলভমেন্ট নাই। ও এমনি এমনি তোমার সাথে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছে। তুমি বললে আর আমি বিশ্বাস করবো? দাদি অ্যাটলিস্ট আমার কথাটা তুমি। কোনো কথা শোনা হবে না তোমার। যাও, রুমে যাও। দাদি যাও। কি ব্যাপার? দাদিনা তোমাকে রুমে যেতে বললো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও রুমে যাও। যাও। আবার কি হলো? আবার কি মানে? মিশু শোন, তুই তখন থানা থেকে বের হয়ে চলে আসলি না, মানে তারপর না একটা মানে কাহিনী হয়ে গেছে আর কি। মানে অ্যাকচুয়ালি আই এম ইন এ বিগ প্রবলেম। সাইফ, এটা তো নতুন কিছু না, তাই না? আমি রাখছি ফোন। হ্যালো, আরে মিশু, হ্যালো হ্যালো। আশ্চর্য, আরে কেউ আমার কোনো কথা শুনছে না। মানে আমি কি বুঝতেই পারছে না। হোয়াটস রং উইথ এভরিওয়ান? শোনো দিদি ভাই, আমি তোমাদের জেনারেশনের নই, এটা ঠিক। তবে ভালোবাসার ব্যাপারে আমি অতটা রিজিড নই। আমি আমার জীবন দিয়ে শিখেছি। তোমার দাদু ভাই মানে আমার হাজব্যান্ডকে আমি ম্যাডলি ভালোবাসতাম, বিয়ে করেই ছেড়েছি। আর আমাদের বিয়ের পরে যতদিন উনি বেঁচে ছিলেন, আমি একটি দিনের জন্য ওকে ছেড়ে আমি আমার বাপের বাড়ি যাইনি। ওকে যদি না পেতাম তাহলে আমার জীবনটাই অর্থহীন হয়ে যেত। তবে হ্যাঁ, আমি পছন্দ করি সব কিছু বলে কয়ে তারপর সাহেব যে কেন এরকম করলো। শোনো, আমরা খুবই দুঃখিত। ওকে, তুমি এখানেই থাকো, নিজের মতো করে থাকো, কোনো সমস্যা নেই। আমি এর মধ্যে তোমার বাবা মার সাথে কথা বলবো, নিশ্চয়ই ওনারা রাজি হবেন। ভাইয়া, বাবা মার সাথে আর কথা বলার কোনো দরকার নেই।
কারণ আমরা ওখান থেকে বেরিয়ে সোজা রেজিস্ট্রি অফিসে গিয়েছি, তারপর রেজিস্ট্রি বিয়ে করেই এখানে। সে যাই হোক, যেভাবে তুমি এসেছো এখন তুমি এ বাড়ির বউ, ঠিক আছে? এখন তোমার ভালো মন্দ সব দায়িত্ব আমাদের। শোনো, দাদির কথা শুনে কোনো লাভ নেই। ওই বাদরটা মানে সাইফ যদি তোমাকে কোনো প্রবলেম করে, কোনো ডিস্টার্ব করে, শুধু আমাকে বলবে, বুঝতে পেরেছ? এই কি ব্যাপার, তুমি কার সাথে এত কথা বলছো? আসো আসো, ওকে রুমে নিয়ে যাও। ভারী মিষ্টি হয়েছে না? খুব সুন্দর, ভালো হয়েছে, পছন্দ আছে আমার না। বাদর হলে কি হবে? তুমি আমার রুমে কেন? কোথায় থাকবো আমি? কোথায় থাকার কথা আমার? তোমাদের বাসায় কি হাজবেন্ড ওয়াইফরা আলাদা থাকে, একসাথে থাকে না? শামাল, লিসন, আমরা দুজন কেউ হাজব্যান্ড ওয়াইফ না। আমি শুধু তোমার বাসায় গিয়েছিলাম, ইট ওয়াজ জাস্ট কাম অন সাইফ, এরকম একটা রাতে মানুষের জীবনে তো বাসর রাত একবারই হয়, তাই না? বাসর রাত নিয়ে আমার কত স্বপ্ন ছিল জানো। বাসর ঘর সাজানো থাকবে ফুল, মরিচ বাতি, কত কিছু দিয়ে সাজানো থাকবে। আমারও অনেক স্বপ্ন ছিল, অবশ্য সবারই থাকে। সুন্দর বাসর হবে, ফুল মরিচ বাতি দিয়ে সাজানো। হুট করে চলে এলাম, বাবাকে অনেক বোঝাবার চেষ্টা করলাম, বাবা কিছুতেই মত দিলেন না। তোমার দাদারও তখন তেমন কিছু রোজগার ছিল না। অবশ্য বাসর সাজাবার মতো অবস্থা তো ছিল না তা নয়, আসলে আমি এত হঠাৎ করে চলে এসেছি ওর বাড়িতে, আমাকে দেখে এত এক্সাইটেড হয়ে গেছে যে আর আমাদের গল্প করতে করতে কখন যে সকালে হয়ে গেছে আমরা টেরই পাইনি। অবশ্য আমার ছেলের বিয়েতে মহা ধুমধাম করেছিলাম, আর আমার এই বড় নাতি সাগর, ওর বিয়েতেও যত গোল বাঁধালো এই ছেলেটা। কত প্ল্যান ছিল, কিচ্ছু করতে পারলাম না। দিদিভাই, তোমার মার আর বাবার রাগ পড়লে পরে আমরা বিশাল আয়োজন করবো তোমাদের জন্য আবার, ঠিক আছে? দাদি, ওদের সাথে কি সারাত কথা বলবে, না ওদেরকে কথা বলার সুযোগ দিবে? সরি, একদম ভুলে গেছি। চলো চলো চলো। এই দাদি, কি তুমি ওর কাছে আমাদের সাথে থাকো। গুড নাইট ভাইয়া। আমি এখন ঘুমাবো। শিওর, তাহলে আমার রুমে গেলাম। আপনার রুমে যাবেন মানে? তারপর সবাই দেখবে, তারপর সিন ক্রিয়েট হবে একটা। আর সুস্থ, তাহলে আমি ঘুমাবো কোথায়? মানে মাটিতে?
নিশ্চয়ই ঘুমাচ্ছে, রাইট? জি ভাইয়া। তোর দাদা তো বাসরের পর দিন বিকেল 3টার সময় ঘুম থেকে উঠেছিলেন। ইনফ্যাক্ট আমরা গল্প শেষ করে ঘুমাতে ঘুমাতে 7টা বেজে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং। শোন সাইফ, এতদিন তুই যা বলেছিস, যা করেছিস, আমরা কিছুই বলিনি, কিন্তু এখন তোর জীবন শুধুমাত্র তোর না, তোর জীবনের সাথে একটা মেয়ের জীবন যোগ হয়েছে। আর কদিন পরে কি হবে তুই তো জানিস। সো এখন আর কোনো কথা না, কাজে লেগে যা। Bhaiya, I told you before, I don't want to be a businessman. I just want to be a Kobi. That's it. ওইসব কবি ফবি ছাড়ো। ভাইয়া ডোন্ট ওয়ারি, আমি ওকে এক্ষুনি রেডি করে দিচ্ছি অফিসে যাওয়ার জন্য। Wait. তুমি রেডি করবে মানে? We are just স্টুপিড। একটা মেয়ে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে, বিয়ের আসর ছেড়ে, শুধুমাত্র তোর উপর ডিপেন্ড করে তোকে ভালোবেসে চলে এসেছে। আর তুই যা, আমার চোখের সামনে থেকে যা। বিয়াদব, একটা থাকবো যা। এরকম করে বাচ্চা তো না খেয়ে চলে গেল। দাদি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মেয়েটার এখানে কেউ নেই। তা হোক, নতুন বউর সামনে এভাবে বলে? out. Just get her from here. মানে তুমি এখান থেকে যাবে। বোকার মতো কথা বলছো কেন সাইফ? তোমার এতদিনের ভালোবাসা, লং ড্রাইভ, ফুচকা খাওয়া, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া ঝাঁটি, তোমার নিঃশ্বাসের ঘ্রাণ, হার্টবিট, শরীরের স্পর্শ, যেগুলো আমাকে পাগল করেছিল। ওগুলো সব ছিল একটা নাটক, একটা সাজানো নাটক, কষ্ট পাওয়ার নাটক। আমি একজন কবি হতে চাই, ফেমাস অ্যান্ড পপুলার কবি, আর তার জন্য কষ্ট পাওয়ার দরকার ছিল। আমি তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ওই আলো সাজানো বাড়িটা থেকে ঢুকে গিয়েছিলাম। ভেবেছিলাম বিয়ের আসরে মেয়েটাকে প্রপোজ করলে সে আমাকে রিফিউজ করবে, তাতে আমি কষ্ট পাবো, আমি কবিতা লিখতে পারবো। সেসবের তো কিছু হলোই না, উল্টো তুমি আমার সাথে এসে আমার জীবনটাকে হেল্প করে দিলে। মানে যে ভাইয়া আমার সাথে একটুখানি খারাপ ব্যবহার করলে সারাদিন অফিস করতে পারতো না, সারাদিন আমার মান ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে থাকতো, সে তোমার জন্য খুব লেগেছে না? আজ তোমার ভাইয়া তোমার সাথে দুর্ব্যবহার করেছে, তাই খুব লেগেছে। আর যে বাবা আমাকে কোনোদিন অবিশ্বাস পর্যন্ত করেনি, আমার কোনো কাজে কোনোদিন কমপ্লেন পর্যন্ত করতে পারেনি, সেই বিশ্বাস অটুট রাখার জন্য আমি কত কিছু স্যাক্রিফাইস করেছি, যেন বাবা কষ্ট না পায়, কারো কাছে ছোট না হয়ে যায়। আর তুমি তোমার বিলাসী কবিতা লেখার জন্য তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে কেন সাইফ? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? গতকালকের আগে পর্যন্ত তো আমি তোমাকে চিনতামও না। আমি আসলে এত কিছু চিন্তা করে I'm sorry.
ওয়াও, একজন মানুষের জীবন নষ্ট করে দিয়ে সরি না, খুব সোজা। আমি তোমাকে কোনোদিনও মাফ করব না, নেভার এভার। কোনো এলিমেন্টসের দরকার পড়েছে নিশ্চয়ই, বলুন কি করতে পারি? আমার আর কতটুকু ক্ষতি হলে আপনার? আমি আসলে সত্যি সত্যি সরি বলতে এসেছি। আই এম রিয়েলি সরি শ্যামা, আমি জানি আমি তোমার যা ক্ষতি করেছি তা শুধু সরি কেন, কোনো কিছুতেই পূরণ করা সম্ভব না। আমি তোমার বাবার সাথে কথা বলি, তোমার হবু বর সবাইকে সবকিছু করে বলি। আপনি কথা বললে ওরা সবাই বিশ্বাস করবে? আমি আমার বাবার মেয়ে, এত বছর ধরে আমাকে চেনে। আপনার একটা কথাই সে তার চেনা মেয়েকে। বিশ্বাস একবার ভেঙে গেলে কখনো জোড়া লাগে না। আপনি এত দূরে এসেছেন, আমাকে নিয়ে এতটুকু চিন্তা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। শ্যামা, আমি সত্যি সত্যি মন থেকে সরি বলতে এসেছি। আসুন প্লিজ। শ্যামা প্লিজ আসুন প্লিজ।
একই হয়তো বলে নিয়তি। চেনা নেই, জানা নেই, তোমার সামনে গিয়ে হাজির। ইচ্ছে ছিল না কোনো রকম তোমার অনিষ্ট করবার, না বুঝেই ভেঙে দিলাম তোমার সারা জীবনের অর্জন। পিতার সাথে কন্যার দূরত্ব আর নবদম্পতির নতুন দিনের স্বপ্ন বুঝিনি আমি, বিশ্বাস করো বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন সময় চলে গিয়েছে, সূর্য তখন ক্লান্ত। কারো কষ্টে যে নিজের বুকের ভেতরটা চিনচিন করে শুনেছি, অনুভব করলাম এই প্রথম। আমি জানি তোমার কষ্ট অনেক, কিন্তু আমারটা খুব একটা কম না। তোমাকে কষ্টে ফেলার কষ্টে বুকের রানওয়েতে চলছে নার্গিস কিংবা আরো যত সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো। সরি। হোয়াট? এগুলো তুমি লিখেছো? বিউটিফুল, সিম্পলি বিউটিফুল। দিস ইজ হোয়াট কবিতা ইজ। আমি কোনো কবিতা টবিতা লিখিনি, এগুলো সব আমার মনের কথা। দিস ইজ হোয়াট মাই ফিলিংস ইজ। তুমি কারো কাছ থেকে কষ্ট পেয়েছো? আই এম শিওর তুমি কারো কাছ থেকে খুব বেশি কষ্ট পেয়েছো। আমি তোমাকে রিকোয়েস্ট করি, এই কষ্টটাকে তুমি নষ্ট করো না, এই কষ্টটাকে সযত্নে আগলে রেখো। আমি লিখে দিতে পারি জাতি একদিন তোমাকে আর তোমার সাহিত্যকে নিয়ে। জাস্ট আ মিনিট। যেখানে কোনো রকম সম্পর্ক থাকে না, প্রেম, ভালোবাসা, মানুষের কষ্টে যদি সাহিত্য সৃষ্টি হয়, ওই সাহিত্যের আমার দরকার নেই। আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চেতে এসেছি। আপনাদের মেয়ে আমার জীবনে যা কিছু ঘটেছে সেই জন্য আমি দায়ী। বাট ও এখন অনুশোচনায় ভুগছে। ইনফ্যাক্ট সাইফ চাইছে যে শ্যামাকে নিতে। আজকে সকালে আমি ওদের বাসায় গিয়েছিলাম, ওর ভাই, দাদি, ওদের সবার সঙ্গে আমার কথা হয়েছে। আমি জানতাম দাদি এরকম একটা কিছু হবে। সে কোনো ব্যাপারেই সিরিয়াস না। আর এসব কিছু হয়েছে তোমার জন্য, তোমার আদরে, তোমার ভালোবাসায়। এই কথা বলিস না কেন? কি করছো? কি আর, সকালে যেভাবে দেখে গেছেন ওভাবেই আছে। আসো।
জীবন মানে শুধু পদ্য না। যদি তাই হতো তাহলে গদ্যের জন্ম হতো না। পদ্য এবং গদ্যের সমন্বয়ে জীবন। কিছুই বোঝনি। তুমি তো গিয়েছিলে ক্ষমা চাইতে, ও ক্ষমা করেনি, তো সেই জন্য গুম মেরে বসে থাকতে হবে? আরে ভাই, যদি সত্যি সত্যি ভালোবাসো তাহলে যদি এইভাবে না হয় তাহলে অন্যভাবে চেষ্টা করো। পৃথিবীতে হাজারো ওয়ে আছে, তাই না সাহেব? এইভাবে বসে থাকার সময় এটা না। আজকে ওর এঙ্গেজমেন্ট, শুনেছি আজকের আসরে ওরা কবুল বলবে। যদি ক্ষমা পেতে চাও, সারা জীবন কাছে রেখে ওকে কষ্ট ভোলাতে চাও, তাহলে চুপ করে বসে থেকো না, যাও যে জোর করো। সাইফ, অধিকার আদায় করে নিতে হয়। মানুষ মিছিল মিটিং করে অধিকার আদায় করে নিতে পারছে না, আর সেখানে তুমি ঘরে চুপ করে বসে আছো। যা দাদু ভাই যা, সেদিন যেমন করে ওকে নিয়ে এসেছিলি আজও ঠিক তেমনি করেই নিয়ে আয়। আমি ওকে তোর পাশে দেখতে চাই। শ্যামা, তুমি তুমি আবার কেন এসেছো? You cannot do this, Shama. Simply you cannot. একটা মানুষ তার ভুল শোধরাতে চায়, না বুঝে করে ফেলা অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চায়। তাকে তুমি সেই সুযোগটা না দিয়ে you cannot. আপনি আবার কেন এসেছেন এখানে? আপনি কি চান? তোমাকে তোমাকে চাই শ্যামা, তোমাকে। সেদিন ছিলে তুমি আমার কাছে অচেনা অজানা একটা মেয়ে। কবিতা লেখার জন্য কষ্টের দরকার ছিল, আর সেই কষ্টের খোঁজে আমি এখানে এসে হাজির হয়েছিলাম। কিন্তু নিয়তি তো কখনো কাউকে কোনো ভুল জায়গায় নিয়ে আসতে পারে না। আমিও আসিনি। আজ আমি ভুল করে আসিনি শ্যামা। আজ আমি জেনে বুঝে এসছি, সত্যি সত্যি তোমাকে চাইতে এসছি, পেতে এসছি। আমি কবি হতে চাই না শ্যামা। তোমাকে হারানোর বিনিময়ে কবিতা কেন, এই পৃথিবীটাও যদি আমার হাতে কেউ এনে দেয়, আমি তারপরও তোমার পাশে এসে দাঁড়াবো। And it's true. Excuse me. কি করছেন আপনি? প্রায়শ্চিত্ত। আমার ভুলের, ভালোবাসার, কবিতার। আমি ভুল করেছি শ্যামা, সেজন্য অনেক কষ্ট পেয়েছি। সারা জীবন দুজন মানুষ দুমেরুতে কষ্টে না থেকে প্লিজ। আর তুমি তো বলেছিলে যে বিশ্বাস একবার ভেঙে গেলে তোমরা দুজন হয়তো একই ছাদের নিচে থাকবে, কিন্তু তোমাদের মাঝে থাকবে অনেক দূরত্ব। ইমরান আর কোনোদিন তোমাকে বিশ্বাস করতে পারবে না শ্যামা। একটা সুযোগ পেলে অনেক যোগ্য হব তোমার, কথা দিলাম। কারণে কিংবা অকারণে কখনো কষ্ট দেব না তোমায়, কথা দিলাম। একটা সুযোগ পেলে ভালোবাসার উষ্ণ ছোঁয়ায় মুছে দেব তোমার সব ক্ষত, দুঃখ, বেদনা, অভিমান, না বুঝে আমি যা তোমায় দিয়েছি
কথা দিলাম, একটা সুযোগ পেলে বদলে দেব ভালোবাসার ইতিহাস। শিরি ফরহাদ, লাইলি মজনু, দেবদাস কিংবা পারো, কথা দিলাম। শুধু একটা সুযোগ পেলে। আমি সরি বাবা। ইমরান আর আমার বিয়েটা একটা বিজনেস ডিল। সাইফ ইজ অ্যাবসলিউটলি রাইট। ইমরানের মধ্যে আমাকে নিয়ে যে অবিশ্বাস ঢুকেছে তাতে আমাদের কনজুগাল লাইফে সুখী করবে না। সাইফ সত্যি প্রায়শ্চিত্ত করতে চায়। ওর চোখের মধ্যে আমি সেই সততা দেখেছি বাবা। তো ওকে তো একটা সুযোগ দেওয়া উচিত।